প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিজয় টিভির সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন স্বাস্থ্য পরামর্শ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ। ছোট্ট একটি মশার কামড় তাতেই করে একজন ব্যক্তির জীবনে প্রাণঘাতী পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে। আমাদের শরীরে উচ্চ তাপমাত্রাকে অনেক ক্ষেত্রে আমরা শুধুমাত্র ভাইরাল ফিভার ভেবে ভুল করে থাকি, কিন্তু সেটি হতে পারে আপনার শরীরে বড় কোনো রোগের বহিঃপ্রকাশ। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো ডেঙ্গু নিয়ে। কি কারণে একজন ব্যক্তি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে, কোন ক্ষেত্রে আপনি সচেতনতা বৃদ্ধি করবেন এবং এক্ষেত্রে সচেতনতা বাড়ানোর জন্য করণীয় বিষয়গুলো বা কি হতে পারে। আজ কথা বলবো এই প্রত্যেকটি বিষয় নিয়ে এবং আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন ডাক্তার তামান্না বাহার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, মেডিসিন বিভাগ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল। ম্যাম, স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ, আপনাকেও অনেক শুভেচ্ছা। খুব প্রাসঙ্গিক একটি বিষয় নিয়ে আমরা আলোচনা শুরু করছি, ডেঙ্গুর। প্রত্যেক বছর বর্ষা মৌসুমে দেখা যায় ডেঙ্গুর প্রাদুর্ভাব এত বেশি বেড়ে যায় এবং বিগত কয়েক বছরে আমরা খেয়াল করেছি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর তালিকা ক্রমাগত বেড়েছে। এবছরের পরিস্থিতি আসলে কি রকম? আপনারা তো নিয়মিত রোগী দেখছেন, শুরুতে একটু জানতে চাই যে বাংলাদেশের প্রেক্ষাপটে সার্বিক পরিস্থিতি কি? আচ্ছা, ডেঙ্গু এখন তো আমাদের দেশে আসলে একটা মহামারীর মতোই রূপ নিয়েছে। আগে যেটা হতো সে শুধুমাত্র বর্ষাকাল, আমরা মনসুন সিজন যেটা সেই টাইমটাতে পেতাম, যে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই টাইপের। কিন্তু এখন যেটা হচ্ছে এটা আসলে অনেক আগে থেকেই শুরু হয়ে যায়। আমরা সাধারণত এপ্রিল থেকেই ডেঙ্গু রোগী পাওয়া শুরু করি এবং এটা আসলে এক্সটেন্ড করে ইভেন অক্টোবর নভেম্বর পর্যন্ত। এবং গ্রাজুয়ালি মনসুন টাইমটাতেই হচ্ছে ডেঙ্গুর এই সিজনে ডেঙ্গুর পরিমাণ কিন্তু অনেক বেশি, মানে হসপিটালগুলোতে বা আমাদের প্রাইভেট চেম্বারেও ডেঙ্গুর সংখ্যা, রোগীর সংখ্যা অনেক বেড়ে গিয়েছে। আমরা তো জানি মশার কামড়ে ডেঙ্গু হয়, এটা প্রত্যেকে জানে, কিন্তু আসলে কোন সময়ে মশা একজন ব্যক্তিকে কামড় দিতে পারে, এটা কি আগের মতোই রয়েছে একটি নির্দিষ্ট সময়, নাকি ঢাকার যে পরিস্থিতি তাতে করে বদলে গিয়েছে? না, বদলে যাওয়ার ব্যাপারটা এখনো আমরা ওইভাবে দেখছি না, আগের মতোই রয়ে গিয়েছে। যেমন জলাবদ্ধ জায়গায় যেখানে মশা থাকে এবং দিনের বেলাতে বেশি কামড়ায় বা এই জায়গাগুলো এখনো ওইরকমই আছে। মানে শুধুমাত্র দিনের বেলায় মশাটি সাধারণত ডেঙ্গু হওয়ার সম্ভাবনা থাকে। জ্বর একমাত্র উপসর্গ আমরা প্রত্যেকেই জানি, মোটামুটি এটা একদম ছোট বাচ্চারাও এখন জানে যে জ্বর দিয়ে শুরু হয় ডেঙ্গুর উপসর্গ। কিন্তু কোন ক্ষেত্রে আমরা এটাকে ডেঙ্গু বলবো? ডেঙ্গুর জ্বরের পাশাপাশি আর কি কি ধরনের উপসর্গ থাকলে ওই ব্যক্তিটি সচেতন হবেন? আচ্ছা, সাধারণত ডেঙ্গু একটা ভাইরাল ফিভার, সো এটা হচ্ছে আপনার জ্বর দিয়েই সাধারণত শুরু হয়। তবে এখন যেটা হচ্ছে ডেঙ্গুতে আসলে 4টা স্ট্রেন থাকে, হ্যাঁ, ডেন 1, 2, 3, 4 বলে আমরা। তো এক্ষেত্রে দেখা যায় যে প্যাটার্ন কিছুটা চেঞ্জ হয়। যেমন এই সিজনে আমরা বেশি পাচ্ছি হচ্ছে ডায়রিয়া নিয়ে আসতেছে, ডায়রিয়া, ভমিটিং, মানে জিআই সিমটমগুলো বেশি থাকছে। হ্যাঁ, আর সাথে জ্বর সাধারণত মানে বেশি জ্বর থাকে 102, 3, কারো কারো 5 পর্যন্ত উঠে যায়। আবার কারো কারো দেখা যাচ্ছে যে আসলে জ্বরটা ওভাবে ধরা পড়ছে না, ডায়রিয়া বা এই ধরনের সমস্যা নিয়ে আসছে। মানে জ্বর দিয়ে শুরু হবে, অনেক ক্ষেত্রে ডায়রিয়া হতে পারে, অনেক ক্ষেত্রে বমি হতে পারে, লুজ মোশন হতে পারে। মানে সাম্প্রতিক সময় এই পেটের যে সমস্যাগুলো এগুলো বেড়ে গিয়েছে। একটু জানতে চাই, যখন আপনারা শনাক্ত করেন যে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে, নিশ্চয়ই ক্যাটাগরি অনুযায়ী চিকিৎসা ভাগ করা থাকে। শিশুদের ক্ষেত্রে একরকম, একদম বয়োজ্যেষ্ঠ যিনি নানাবিধ রোগ ব্যাধি ক্যারি করছে, পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্য, মাল্টিপল ডিজিজে থাকে আমাদের পরিবারের প্রত্যেকটি সদস্য, রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের ক্ষেত্রে একরকম, মাঝবয়সীদের ক্ষেত্রে একরকম। আমি একটু জানতে চাই যে এজ ভেদে আসলে চিকিৎসা পদ্ধতির ধরনগুলো কীরকম? আচ্ছা, ডেঙ্গুর ক্ষেত্রে, ডেঙ্গুর ম্যানেজমেন্টের ক্ষেত্রে যেটা আমরা কয়েকটা ক্যাটাগরাইজ করি, ডেঙ্গু হেমোরেজিক ফিভার, ডেঙ্গু শক সিনড্রোম, এক্সপান্ডেড ডেঙ্গু, এই অনুযায়ী আমরা ক্যাটাগরি করব। আচ্ছা, আর এইজের ক্ষেত্রে হচ্ছে মাল্টিপল কোমরবিডিটি যাদের থাকে, যেমন ধরেন ডায়াবেটিস, প্রেশার, কিডনি সমস্যা থাকে, তারা হাই রিস্ক গ্রুপ, এই গ্রুপটা। তারপরে আপনার হচ্ছে তাদের হার্টের সমস্যা থাকে, প্রেগনেন্ট লেডি, এই পেশেন্টদের ক্ষেত্রে আমরা হচ্ছে আলাদা করে এমফাসিস দিই। আর বাচ্চাদের ক্ষেত্রে ডেঙ্গু অনেক সময় ডিভাস্টেটিং হয়, তাদের ক্ষেত্রেও একটু আলাদা ম্যানেজ করতে হয়। মানে এই যে বাচ্চাদের ক্ষেত্রে ম্যানেজমেন্ট ভিন্ন, অবশ্যই শিশু বিশেষজ্ঞের কাছে তাৎক্ষণিকভাবে নিয়ে যাওয়া জরুরি। সেটি হলো হাম নাকি ডেঙ্গু নাকি কি, ডায়াগনোসিস যে না আর্লি স্টেজে করে ফেলে, তা না হলে কমপ্লিকেশন বাড়তে পারে। মানে কমপ্লিকেশনগুলো কি হতে পারে বয়োজ্যেষ্ঠদের ক্ষেত্রে, শিশুদের ক্ষেত্রে এবং মাঝবয়সীদের ক্ষেত্রে? আপনি কিছু বলে ফেলেছেন, ডেঙ্গু হেমোরেজিক ফিভার, শক সিনড্রোম, এগুলো সম্পর্কে বিস্তারিত জানবো, তবে সময় আছে একটা ছোট্ট বিরতি নেবার। প্রিয় দর্শক, বিজয় টিভির সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য পরামর্শ অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি বিজয় টিভির সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন স্বাস্থ্য পরামর্শ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ এবং আমার সাথে আছেন ডাক্তার
তামান্না বাহার। বিরতির পর আবার স্বাগত ওদের আজকের আয়োজনে। বিরতির আগে যাবতীয় বলছিলাম যে এই যে শিশুরা আক্রান্ত হচ্ছে, বয়োজ্যেষ্ঠ বাবা মারা আক্রান্ত হচ্ছে, নানাবিধ ডিজিজ ক্যারি করছে, তাদের মাঝে আসলে কোন কোন সিমটমগুলো দেখলে অভিভাবকেরা কিংবা পরিবারের সদস্যরা সতর্ক হবেন যে এটি আসলে তাদের কমপ্লিকেশনের দিকে যাচ্ছে? আচ্ছা, আমরা যেটা বলি এটা হলো ওয়ার্নিং সাইন। ডেঙ্গুর ক্ষেত্রে কিছু ওয়ার্নিং সাইন থাকে, যেমন ধরেন যদি অনেক বেশি বমি হচ্ছে, হ্যাঁ, তারপরে হচ্ছে ডায়রিয়া অনেক বেশি পরিমাণ হচ্ছে, যে ইউরিন আউটপুট মানে প্রস্রাব অনেক কমে গেল, তারপরে গা হাত পা যদি হলুদ হয়ে যায়, এবং আপনার ধরেন যে প্রেশার অনেক কমে যায়, হ্যাঁ 90, আমি বড়দের কথাটাই বলছি, 90/60 এরকমই যদি নিচে চলে আসে প্রেশার, এই ওয়ার্নিং সাইনগুলোকে আমরা সবসময় হচ্ছে এমফাসিস দেয়। এবং ধরেন যে এত বেশি মাথা ব্যথা বা এত বেশি উইকনেস যে পেশেন্ট উঠতেই পারছে না, তো এই জিনিসগুলো হলে যাতে অবশ্যই সঙ্গে সঙ্গে ইমার্জেন্সি ডক্টরের শরণাপন্ন হন, এই জায়গাগুলোতে আমরা সাজেশন দিয়ে থাকি। যখন হাসপাতালে যায়, আসলে হাসপাতালের ম্যানেজমেন্ট তো একরকম, বাসায় যারা থাকবে যাদেরকে বলেন যে আপনি কিছুটা সুস্থ আছেন, বাসা থেকে চিকিৎসা পদ্ধতি চালিয়ে যাওয়া সম্ভব, ওই চিকিৎসা পদ্ধতিটা আসলে কি? খাদ্যাভ্যাসে বিশেষ কোনো পরিবর্তন, এবং সেক্ষেত্রে কোন কোন খাদ্যাভ্যাসে নিজেকে অভ্যস্ত করবে? আচ্ছা, ডেঙ্গু হয়ে যাওয়ার পরে রোগীদের যেটা আমরা বলি, মানে যাদের ওয়ার্নিং সাইন থাকে না, হসপিটালে অ্যাডমিশনের তো একটা ক্রাইটেরিয়া আছে। ওয়ার্নিং সাইন থাকলে পেশেন্ট হসপিটালাইজড হবে, আর হসপিটালাইজড না হওয়ার যে কারণগুলো, সেক্ষেত্রে পেশেন্টকে আমরা বাসায় বলি যে ফ্লুইড নিতে হবে এনাফ, হ্যাঁ, ধরেন খেতে হবে, হ্যাঁ ফ্লুইড মুখে খেতে হবে, তরল জাতীয় খাবার, তরল জাতীয় খাবার খেতে হবে। সাথে হচ্ছে আপনি প্যারাসিটামলের একটা নির্দিষ্ট ডোজ পর্যন্ত নিতে পারেন, ডেইলি 3 গ্রামের বেশি নেওয়া উচিত না। আর সাথে আরও কয়েকটা জিনিস বলা হয়ে থাকে, যে সাধারণত আমরা যে সাপোজিটরি বা হচ্ছে মাংসের মধ্যে ইনজেকশন নেই, এই জিনিসগুলো হচ্ছে একটু অ্যাভয়েড করা উচিত, কারণ হচ্ছে প্লেটলেট কমে আসে ডেঙ্গুতে, সেক্ষেত্রে হচ্ছে ব্লিডিং বেড়ে যেতে পারে। এই যে বাসায় থেকে তরল জাতীয় খাবার খাওয়ার পরামর্শ থাকে, অনেক ক্ষেত্রে রোগীরা ডেঙ্গু হলে ধরেই নেয় যে ডাবের পানি একমাত্র চিকিৎসা পদ্ধতি, এবং এটির কারণে দেখা যায় এই মৌসুমে ডাবের দাম অনেক বেশি বেড়ে যায়। আসলে ডাবের পানি কি একমাত্র ভরসা কিনা? এর অল্টারনেটিভ কি হতে পারে? কেন ডাবের পানির প্রতি এত আস্থা রাখে মানুষ? ডাবের পানি মানে সব ধরনের, যে কোনো ধরনের তরল জাতীয় খাবার, যে কোনো, সেটা আপনার যে কোনো জুস হতে পারে, ডাবের পানিও হতে পারে, স্যালাইন হতে পারে, স্যুপ জাতীয় জিনিসটাকে আমরা প্রেফার করি বেশি, কারণ এখানে প্রোটিন থাকে যেটা আপনাকে ইমিউনিটি দিবে। ডাবের পানি হচ্ছে যে পটাশিয়াম থাকে, সে কারণে মানুষ ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে গেলে এটি আসলে কার্যকর। কিন্তু নর্মাল যে ওরসালাইন, সেখানে তো পর্যাপ্ত পরিমাণে ইলেকট্রোলাইট থাকে, ডাবের পানির অল্টারনেটিভ ওরসালাইন হতে পারে? অবশ্যই হতে পারে, কারণ আপনার সাধারণত যদি আমরা 2 থেকে 3 লিটার বা এর আশেপাশে ফ্লুইড নিতে বলি, তার মধ্যে একটা সে ওআরএস খেতে পারে, যদি প্রেশার ঠিক থাকে। যারা হাইপারটেনসিভ তাদের ক্ষেত্রে অন্যরকম থাকবে, মানে রিস্ক গ্রুপ যারা, ওনাদের আসলে বয়োজ্যেষ্ঠ যারা, তাদের অবশ্যই মেজার করে কতটুকু খেতে পারবে, কতটুকু নয়, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। আর একটি বিষয় চলে আসতে চাই, যে এই যে বাসায় থেকে যারা চিকিৎসা করছে তাদের মধ্যে অনেকের দেখা যায় হুট করে ব্লিডিং শুরু হয়ে গেছে, মাড়ি থেকে রক্ত পড়ছে। অনেকের আবার যারা নারী রয়েছে, পিরিয়ডের ব্লিডিং অ্যাবনর্মাল সময় শুরু হয়ে গিয়েছে। এই সমস্যাগুলো যদি উপস্থিত থাকে, এটা আসলে কিসের লক্ষণ? অনেকে বোঝে না, যে তারা মনে করে যে একটা নির্দিষ্ট সময় পিরিয়ড হবার কথা, এবার ইরেগুলার ভাবে হলো, কিন্তু তার জ্বর রয়েছে, তিনি ডেঙ্গু পেশেন্ট। এটা কি তার জন্য শঙ্কিত হবার মতো কোনো কারণ কিনা? সাধারণত এক্ষেত্রে যেটা হয় যে প্লেটলেট কমে গিয়ে থাকলে ব্লিডিং হতে পারে, হ্যাঁ, এই অবস্থাতে অবশ্যই আপনাকে ডাক্তারের শরণাপন্ন হতে হবে, মানে হসপিটালে যেতে হবে, কারণ আপনি ডেঙ্গু পেশেন্ট, সাথে আপনার ব্লিডিং টেন্ডেন্সি বেড়ে যাচ্ছে, অবশ্যই হসপিটালে যেতে হবে। এবং সেক্ষেত্রে পিরিয়ডের ব্লিডিংও নর্মাল নয় এই রোগীর ক্ষেত্রে। একটা বিষয় এক্ষেত্রে জানতে চাই, যে আমরা তো ডেঙ্গু হেমোরেজিক ফিভারের সিমটম বলছি, এটি যে এক্ষেত্রে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেবেন, মানে ডেঙ্গু হেমোরেজিক ফিভারের একটাই কি কেবল উপসর্গ, নাকি আরও কোনো উপসর্গ থাকতে পারে? না, ডেঙ্গু হেমোরেজিক ফিভারে আরও উপসর্গ থাকবে। যেমন ধরেন হচ্ছে হেমোরেজিক মানে একটা ব্লিডিং হচ্ছে, এখন ব্লিডিং ধরেন দাঁত দিয়ে মুখ দিয়ে আসতেছে, ফিমেলদের পিরিয়ডের সাথে হতে পারে, কিন্তু এটা ছাড়া তো ইন্টারনাল ব্লিডিং হতে পারে, যেমন পেট অনেক সময় বলে যেমন পেট ফুলে যাচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, তার মানে হচ্ছে যে তার লাংসের মধ্যেও বা প্লুরাল ইফিউশনের মতো ডেভেলপ করে, অ্যাসাইটিস, পানি জমে যেতে পারে, রক্তও জমে যেতে পারে, হ্যাঁ। তো এই জায়গাগুলোতে আসলে এমফাসিস দিতে হবে। তো আসলে আমরা যেটা হচ্ছে ডেঙ্গুর পেশেন্টদের ক্ষেত্রে ইন জেনারেল সবাই প্লেটলেট নিয়ে বেশি চিন্তিত থাকে। এই একটা জায়গায় আমি একটু সচেতন করতে চাই দর্শকদের, আপনার মাধ্যমে প্রশ্নটা রাখতেই চাই, প্লাটিলেটে কি সব কিছু কিনা? না, প্লাটিলেট সব কিছু না, তবে ডেঙ্গু স্পেশালি যখন ডেঙ্গু আপনার ফেব্রাইল পিরিয়ডে, মানে ক্রিটিক্যাল ফেজ বলি আমরা একটা ডেঙ্গু, যেটা হচ্ছে 24 থেকে 48 আওয়ার্স পর্যন্ত একটা থাকে ইউজুয়ালি, জ্বর চলে যাওয়ার পরে। তো ওই টাইমটাতে আমরা সিবিসি একটু
রেগুলারলি করতে বলি। হ্যাঁ, এখানে যে শুধু প্ল্যাটলেট দেখার জন্য তা না, আরও কিছু টার্ম আছে হেমাটোক্রিট, হেমাটোক্রিট দেখাটা ওটা দেখতে জরুরি। হয়। ওটা আসলে ডিপেন্ড করে আপনার ফ্লুইড বাড়াবো বা কমাবো বা হচ্ছে ওনার বাকি লাইফস্টাইলটা কীভাবে মডিফাইড করব। হেমাটোক্রিটটা এবং প্লেটলেট দুইটাই ইম্পর্টেন্ট, তবে প্লেটলেট নিয়ে যতটা মানুষজন বেশি সচেতন, শঙ্কিত থাকে। হ্যাঁ, কিন্তু হেমাটোক্রিটটা আসলে আমাদের ম্যানেজমেন্টের জন্য অনেক ইম্পর্টেন্ট। আরেকটা বিষয় জানতে চাই, ডেঙ্গু শক সিনড্রোম খুব ভয়ঙ্কর একটি টার্ম। জি, শকে কোনো রোগী চলে যাক আমরা কখনো চাই না, আমরা চাই প্রত্যেকটা রোগী সুস্থভাবে ডেঙ্গুর পুরো সময়টাতে সুরক্ষিত থাকুক। একটু জানতে চাই ডেঙ্গু শক সিনড্রোম বলতে আমরা আসলে কি বুঝি? আচ্ছা, আমি যদি মানে স্বাভাবিকভাবে বলি যে এটা হচ্ছে যে প্রেশারটা আসলে কমে যাবে, মানে আমাদের যে নর্মাল প্রেশার থাকে তার চেয়ে প্রেশার কমে যাবে। রোগীরা যেটা ফিল করে, যে আমি বললাম যে মাথা একদমই তুলতে পারছি না, মানে উইকনেস ফিল করে খুবই, দেখা যায় হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, মাথা তুলতে পারছে না, হাঁটা চলা করতে পারছে না। হ্যাঁ, তখনই দেখা যায় যে হচ্ছে তার প্রেশারটা আসলে ড্রপ করেছে। তো সাধারণত এটাকে আসলে শক সিনড্রোম, আরও অনেক কিছু আছে কিন্তু ইন জেনারেল এটাকে আমরা আসলে শক সিনড্রোম বলি। এবং ওই ক্ষেত্রে হচ্ছে ফ্লুইড দেওয়াটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট ব্যাপার। এবং শক সিনড্রোম হয়ে গেলে যেটা হয় কি, বডির অন্যান্য অর্গানগুলোতেও আপনার সমস্যা হতে পারে, যেমন কিডনি প্রবলেম হয়, একেআই ডেভেলপ করে। হ্যাঁ, তো এই জিনিসগুলোকে আমাদেরকে ফ্লুইড দিয়ে ম্যানেজ করতে হবে। মানে কোন ক্ষেত্রে এই রোগীগুলোকে শক সিনড্রোমের জন্য আপনারা আইসিইউতে রেফার করেন? আমরা অনেক সময় শুনি, আমরা বিগত সময়গুলোতে শুনেছি যে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে, আইসিইউ সিট ম্যানেজ করতে পারছে না, এত আইসিইউ ক্রাইসিস। আসলে কোন ক্ষেত্রে আইসিইউতে রেফার করার প্রয়োজন হয়ে যায় রোগীদের? আইসিইউতে রেফার করা আসলে কিছু স্পেসিফিক ক্রাইটেরিয়া আছে। ধরেন আপনি একটা পেশেন্ট শক নিয়ে আসছিল, আমি তো জেনারেল ম্যানেজমেন্ট করব, যেটা আমার ওয়ার্ডে আমরা করে থাকি। হ্যাঁ, ওখানে কিছু ক্রাইটেরিয়া আছে যে আমরা কতটুকু ফ্লুইড দিব, এরপরে এটাতে যদি ইমপ্রুভ না করে তারপরে কতটুকু ফ্লুইড দিব, অনেকগুলো ধাপ। ওই ধাপগুলি পার হয়ে যাওয়ার পরেও যদি পেশেন্ট দেখা যায় যে তার শক থেকে রিকভারি করছে না বা তার হচ্ছে মাল্টি অর্গান ফেলিউর হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তখন আইসিইউর একটা ইম্পর্টেন্স থাকে। নিশ্চয়ই। এবং এই যে এত এত রোগীরা আইসিইউ পর্যন্ত চলে যাচ্ছে, এই অবস্থা পর্যন্ত না গিয়ে যদি বাসায় থেকে হোমলি এনভায়রনমেন্টে নিজেকে সুরক্ষিত রাখতে চায়, আপনার পরামর্শ কি থাকবে? আচ্ছা, আমার পরামর্শ থাকবে হচ্ছে যে আমি আগে যেটা বললাম যে ওয়ার্নিং সাইনগুলো একটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এই জিনিসগুলো দেখতে হবে, ফ্লুইড মেনটেন করবে, খাওয়া দাওয়া মেনটেন করবে, নিউট্রিশিয়াস ফুড খাবে। আর তবে একটা জিনিস আমি একটু অ্যাড করতে চাই, অনেক সময় দেখা যায় যে ওয়ার্নিং সাইন যেগুলো আছে, ধরুন অনেক পাতলা পায়খানা হচ্ছে, অনেক ভমিটিং হচ্ছে বা মাথা তুলতে পারছে না, তারপরে পেশেন্টদের একটা টেন্ডেন্সি থাকে যে বাসায় বসেই চিকিৎসা নিই, একদম ওভার দ্য ফোনে কথা বলে বাসায় বসেই চিকিৎসা নেব। মানে আমি এই জিনিসটা আসলে ডিসকারেজ করতে চাই যে হচ্ছে ওয়ার্নিং সাইন থাকলে আপনি অবশ্যই হসপিটালাইজড হবেন এবং একটা আন্ডার সুপারভিশনে আপনাকে ম্যানেজমেন্ট করতে হবে। কারণ ডেঙ্গু তো আসলে একটা প্রিভেন্টেবল ডিজিজ এবং ডেঙ্গু একটা ভাইরাল ফিভার। সো এটাতে আসলে আমি আগেও বললাম যেটাতে আসলে মানুষ মরে যাওয়াটা খুবই আনলাইকলি। সো আমাদের সচেতনতা বাড়ানো উচিত। একদমই। আমি বাচ্চাদের ক্ষেত্রে আপনি একটু বলছিলেন যে বাচ্চারাও তো আক্রান্ত হচ্ছে, বাচ্চাদের ক্ষেত্রে ম্যানেজমেন্ট ভিন্ন। তো বাচ্চাদের ক্ষেত্রেও কি ওয়ার্নিং সাইন ডেঙ্গু হেমোরেজিক ফিভার শক সিনড্রোমের একই রকম কিনা? মোরলেস একই রকম। হ্যাঁ, ওদের ক্ষেত্রে ধরেন হয়তো বা আরেকটু বেশি কশাস হতে হয়, যেমন ওদের ফ্লুইড ম্যানেজ করা তো একটা টাফ, স্পেশালি যারা ধরেন অনেক বেশি নিউবর্ন বেবি বা নিউনেট, মানে 1 বছরের মধ্যে যাদের, তাদের ক্ষেত্রে ফ্লুইড ম্যানেজমেন্টগুলো তো আরেকটু ক্রিটিক্যাল হয়ে থাকে। সেই ক্ষেত্রে অবশ্যই শিশু বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। আচ্ছা, আমরা শিশুদের যে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যে ট্রিটমেন্ট করা প্রয়োজন, এই ক্ষেত্রে অবশ্যই অভিভাবকদের সচেতন করতে চাই। অবশ্যই, জি। কিন্তু ডেঙ্গু প্রতিরোধ করাটা অনেক বেশি জরুরি সবকিছুর ঊর্ধ্বে গিয়ে, যে শিশুরা কিভাবে ডেঙ্গুকে প্রতিরোধ করার জন্য সুরক্ষিত রাখবে তাদের অভিভাবকরা এবং বাসার অন্যান্য প্রত্যেকটি সদস্য এই পুরো বর্ষা মৌসুম জুড়ে ডেঙ্গু থেকে নিজেকে সুরক্ষিত রাখবার জন্য করণীয় বিষয়গুলো কি হতে পারে আমরা বিস্তারিত জানবো। তবে সময় হচ্ছে আরেকটি বিরতি নেবার। প্রিয় দর্শক, বিজয় টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য পরামর্শ অনুষ্ঠান থেকে নিচ্ছে আবারও একটি বিরতি। সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি বিজয় টিভির সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন স্বাস্থ্য পরামর্শ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ এবং আমার সাথে আছেন ডাক্তার তাওয়ান্না বাহার। বিরতির পর আবারও স্বাগত আমাদের আজকের আয়োজনে। বিরতির আগে কথা বলছিলাম যে এত এত ব্যক্তি ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে, অথবা অবশ্যই প্রাথমিক অবস্থায় বিষয়টিকে সচেতনতার সঙ্গে দেখাটা খুব জরুরি। যেহেতু বর্ষা মৌসুম চলছে, অনেকে ঘরের মধ্যে টবে পানি জমিয়ে রাখে, অনেকে আসলে খুব অনিয়ন্ত্রিত জীবনযাপন করে। আপনার পরামর্শ কি থাকবে এই জায়গায়?
আচ্ছা, এই জিনিসগুলো আসলে আমরা গত 10 বছর ধরে বলেই যাচ্ছি এবং আমরাও বলছি, পাবলিক হেলথে যারা কাজ করেন ওরাও বলছেন, গভর্নমেন্ট থেকেও বলছে, সামাজিকভাবেও চেষ্টা করছি। যেমন প্রথম হচ্ছে যে মশা জন্ম হচ্ছে, এটাকে আমাকে ব্রিডিংটাকে বন্ধ করতে হবে। তা আমরা জানি যে ডেঙ্গু আসলে কোথায় জন্মায়, যে বদ্ধ পানিতে জন্মায়, আপনি যেটা বললেন যে ফুলের টব বা এসব জায়গাতে জন্মায়। তো ফার্স্টে হচ্ছে মশা নিধন করতে হবে। আচ্ছা, এটা গেল একটা। আর আমি যদি বাসার মধ্যে আসি, যে হচ্ছে মশারি টানানো বা হচ্ছে আপনার মশা যাতে বাসার ভিতরে ঢুকতে না পারে সেইগুলো মেনটেন করা। বাইরে গেলে হচ্ছে আমরা মশার কামড় যাতে না খাই সেইগুলো মেনটেন করার ব্যবস্থা করতে হবে। স্পেশালি হচ্ছে হাই রিস্ক গ্রুপ যে পেশেন্টগুলো আছে, যেমন ডায়াবেটিক, প্রেশার, সিকেডি, কিডনি সমস্যা, প্রেগনেন্ট লেডি, বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে মশার কামড়টা অ্যাভয়েড করাটাই উচিত। আমরা যে গর্ভাবস্থায় মায়েদের কথা বললাম, অনেক সময় তো গর্ভবতী মায়েরাও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যাচ্ছে। তাদের ক্ষেত্রে ম্যানেজমেন্ট আসলে কি রকম? কারণ তার অনাগত সন্তানকে সুরক্ষিত রাখারও তো একটু প্রশ্ন চলে আসে এই ক্ষেত্রে। গর্ভাবস্থা ইদানিং বেশ কয়েকজন পেশেন্ট আমরা পেয়েছি যে হচ্ছে ডেঙ্গু নিয়ে এসছেন। আচ্ছা, তো এমনি ম্যানেজমেন্ট ওভারঅল সবার ক্ষেত্রে একই রকম। তবে যেটা হয়, গর্ভাবস্থায় তো আসলে আরও কিছু সমস্যা থাকে, যেমন তাদের প্লেটলেট কাউন্ট কমে যাওয়া, বা এটা আবার গর্ভাবস্থার কারণেও হতে পারে, আবার ডেঙ্গুর কারণেও হতে পারে। হ্যাঁ, দুইটা মিলে একসাথে হয়। তো এই জায়গাগুলোতে আসলে আমাদের অনেক বেশি এমফাসিস দেওয়া লাগে, মানে একটু ক্রিটিক্যালি ওনাদেরকে অ্যানালাইসিস করতে হয়, অবজারভেশনে বেশি রাখতে হয়। এবং ম্যানেজমেন্ট, যে চিকিৎসা পদ্ধতি, লিকুইড জাতীয় খাবার, এটার পাশাপাশি অন্যান্য সবকিছু একই রকম থাকবে। তারাও তো নাপা 3 গ্রাম একইভাবে খেতে পারে, নাকি তাদের ক্ষেত্রে কিছু রেস্ট্রিকশন আছে? না, প্যারাসিটামলেরটা মোটামুটি মোরললেস অ্যাডাল্টের জন্য এরকমই থাকবে, আনলেস যদি ওনার কোনো লিভারের সমস্যা না থাকে, তাহলে হয়তো আমাদেরকে ডোজ আর রিডাকশনের ক্ষেত্রে যেতে হবে। আর খাওয়া দাওয়ার মধ্যে যেরকম নিউট্রিয়াস ফুড আগে থেকে খেত সেটাই মেনটেন করবে। ব্লাড প্রেশারটা মেনটেন করা লাগবে, কারণ হচ্ছে আপনার প্রেগনেন্সিতে ব্লাড প্রেশার ফ্লাকচুয়েট করতে পারে। সো সেক্ষেত্রে অবজারভেশনে থাকাটা আসলে মেইন ইম্পর্টেন্ট। মানে আর্লি স্টেজে সচেতন করবার জন্য আপনার কি কোনো বিশেষ পরামর্শ থাকবে? কেন মৃত্যু পর্যন্ত যেতে হচ্ছে? মানে আমরা কোন জায়গাটাতে আসলে ব্যর্থ হচ্ছি? ব্যক্তি পর্যায়ে সচেতনতার অভাব, নাকি সরকারি পর্যায়ে আমরা সচেতন হতে পারছি না, নাকি আইসিইউ ম্যানেজমেন্ট প্রপারলি করতে পারছি না? মৃত্যু তালিকা কি কারণে দীর্ঘ হচ্ছে, এটা একটু জানতে চাই। আচ্ছা, মৃত্যু তালিকা দীর্ঘ হচ্ছে, এখানে আসলে ব্যক্তি পর্যায়েও কিছু সমস্যা রয়েছে। যেমন আমি যেটা বললাম যে অনেকের টেন্ডেন্সি থাকে যে ওয়ার্নিং সাইন বা এরকম সিমটম থাকলেও ওভার দ্য ফোনে কথা বলে বাসায় বসে ম্যানেজ করা এমন একটা টাইমে গিয়ে যখন তার আসলে আইসিইউ প্রয়োজন হয়ে পড়ে। কিন্তু এর আগে যখন আমরা ওয়ার্ডে বা কেবিনে ম্যানেজ করতে পারি, ওই টাইমে যদি আমরা পেশেন্টগুলোকে ডিল করতে পারি, তাহলে কিন্তু ডেথ রেট খুবই কম থাকে। আপনি যদি দেখেন যে হসপিটালগুলোতে যে পরিমাণ পেশেন্ট ভর্তি হয়, ডেথ রেট কিন্তু অনেক কম। যদি নিজেরাও একটু সচেতন হতে পারেন তাহলে হচ্ছে দেখা যাবে ডায়াগনোসিস প্রপার টাইমে হচ্ছে না, হলেও নিজেদের মতো করে অবহেলা করছে, সময় ক্ষেপণ করছে। এটা মেইন কারণ আসলে, মানে শক সিনড্রোমে চলে যাওয়ার পরে তারা আসলে তখন গিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাচ্ছে। এবং অনেক ক্ষেত্রে আসলে ওই সময় দেখা যায় কোন রক্তের গ্রুপ কি পজিটিভ এটা পর্যন্ত সেটাও জানে না। এই জায়গাটাতে প্রত্যেকটি ব্যক্তির সচেতনতা বিকল্প কিছু নেই। আমরা আসলে সিটি কর্পোরেশনের বিশেষ যে ভূমিকাটা আসলে ডেঙ্গু প্রতিরোধে পুরো এই মৌসুম জুড়ে, কিংবা সরকারি পক্ষ থেকে আরো কোনো উদ্যোগ নেওয়া যেতে পারে কিনা? সরকারের পক্ষ থেকে মশা নিধন করার চেষ্টা করা হচ্ছে, তবে এগুলো আসলে কতটা ইফেক্টিভ হচ্ছে সেটা আসলে দেখার ব্যাপার। হ্যাঁ, হয়তো বা চেষ্টা করছেন, আমরাও চেষ্টা করছি সব দিক থেকেই। তো আশা করি আমরা এই জিনিসগুলো আস্তে আস্তে ওভারকাম করতে পারবো আর কি। নিঃসন্দেহে। এবং সিটি কর্পোরেশন যে যে জায়গাগুলোতে মশা নিধন কর্মসূচি চালিয়ে যাওয়া উচিত, প্রত্যেকটি জায়গায় প্রপারলি চালাচ্ছে কিনা সরকারি পক্ষ থেকে অবশ্যই দৃষ্টি লক্ষ্য কিংবা প্রপারলি দৃষ্টি রাখাটা খুব বেশি জরুরি। একদম প্রায় আলোচনার শেষ দিকে আছি। এই বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, পরিবারের তরুণ মাঝবয়সী কিংবা কন্যা সন্তান কিংবা পুত্র সন্তান, যে সন্তানটি ঘরে রয়েছে তাকে সুরক্ষিত রাখবার জন্য প্রত্যেকটি ব্যক্তিকে এবং পুরো সমাজের উদ্দেশ্যে আপনার কি কোনো বিশেষ পরামর্শ রয়েছে? আচ্ছা, আমার যেটা পরামর্শ হচ্ছে, আমাদের আসলে ফার্স্টেই যদি আমরা প্রিভেনশনের দিকে যাই, ডেঙ্গু মানে মশার কামড় থেকে নিজেকে প্রোটেক্ট করতে হবে, এটা গেল একটা। আচ্ছা, তারপরে যদি আপনার অলরেডি জ্বর চলে আসে, মানে ডেঙ্গু হয়ে গেল, সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই কিছু স্বাস্থ্য সচেতনতাগুলো মেনে চলতে হবে। হ্যাঁ, জ্বর কবে আসলো বা কিভাবে আসলো, কোন টাইমে আমি ডাক্তারের শরণাপন্ন হব, কোন জায়গায় আমার রোগী খারাপ হয়ে যাবে, সেই জায়গাগুলোকে এমফাসিস দিতে হবে। খাওয়ার দাওয়ারের একটা ব্যাপার রাখতে হবে। মোটামুটি এই জিনিসগুলি মেনটেন করা উচিত এবং অবশ্যই একজন মানে এমবিবিএস ডক্টরের শরণাপন্ন হওয়া উচিত। এবং এই ডেঙ্গুর মৌসুমে আমরা যখন ঘরে থাকি, প্রত্যেকটা সময় তো লাইট জ্বালিয়ে রাখি, আসলে কখন দিন কখন রাত ঢাকার এনভায়রনমেন্টে সেটা বুঝে ওঠাটা অনেক বেশি কঠিন। দেখা যায় মশা 24 ঘন্টায় কামড় দিচ্ছে এবং যে কোনো সময় আসলে আক্রান্ত হয়ে যাচ্ছে।
ঘরে নিজেকে সুরক্ষিত রাখার জন্য বিশেষ কোনো পরামর্শ থাকবে? ফুল হাতা কিংবা মশারি ব্যবহার কিংবা কোয়েল বা আপনার আসলে এই ঘর কেন্দ্রিক পরামর্শগুলো কি হতে পারে? যে একটা যে মশারি ব্যবহার করতে পারে, ঘরে হচ্ছে নেট লাগাতে পারে যাতে মশা ভিতরে না ঢুকে, হ্যাঁ। ফুল হাতা এগুলো পরে ভালো, আসলে পায়ে কামড় দেয় বেশি ডেঙ্গু, আচ্ছা এটাই গেলো একটা। আর কয়েলের ব্যাপারটা হচ্ছে কি, কয়েলের আবার আলাদা কিছু আমরা একটু ডিসকারেজ করি, পার্শ্বপ্রতিক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, কারো যাদের শ্বাসকষ্ট থাকে তাদের জন্য তো কিছুটা সমস্যা হয়ে থাকে। অ্যারোসলের ক্ষেত্রে কি বিষয়টি তেমন? অ্যারোসলের ক্ষেত্রেও সেই ধরনের ন্যাচারাল প্রোটেকশনটাই আসলে বেশি ইম্পর্টেন্ট। নিশ্চয়ই, অবশ্যই এই জায়গায় মশারির একটি গুরুত্বপূর্ণ ভূমিকা জি, রয়েছে এবং জি। বাসার আশেপাশে কোনো এনভায়রনমেন্টে মশা জমছে কিনা, পানি জমে রয়েছে কিনা, প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি ব্যক্তি সচেতন হলে হয়তো বা আমরা পুরো সোসাইটির, পুরোটি রাষ্ট্রের ডেঙ্গুর যে ক্রাইসিস, ডেঙ্গুর মুহূর্তগুলো, যে আসলে মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছে ডেঙ্গু এত জি, এত জি। ব্যক্তির, এই তালিকাটা আসলে দীর্ঘায়িত না হবার পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবো। জি। একদম আলোচনা শেষ প্রান্তে আপনাকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে প্রত্যেকটি ব্যক্তিকে উপকৃত করবার জন্য। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। যেমনটি বলছিলেন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক, অবশ্যই আপনার সন্তানটিকে মশা কামড় দিচ্ছে কিনা, কিংবা পরিবারের ওই যে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিটি যিনি হয়তো বা অনেক কিছু বুঝে উঠতে পারছেন না, তাকে মশা কামড় দিচ্ছে কিনা, কিংবা মশা তৈরি হওয়ার মতো কোনো পরিস্থিতি আপনার ঘরের আশেপাশে তৈরি হচ্ছে কিনা, এই বিষয়গুলো মাথায় রেখে আপনি সুস্থভাবে বাঁচতে শিখুন। আপনার একটুখানি পদক্ষেপ হয়তো বা পুরো একটি প্রজন্মকে, পুরো একটি রাষ্ট্রকে কিংবা পুরো সমাজকে ডেঙ্গুর হাত থেকে রক্ষা করতে পারবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বিজয় টিভির সাথেই থাকুন।